এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার ৬৯.৬০। জিপিএ 5 পেয়েছেন ৪২,৮৯৪ জন। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার। সবথেকে দুর্ভাগ্যের হলো যে সরাসরি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা, সেই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ শিক্ষার উপরে আমরা সবসময় গুরুত্ব দিই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতিতে বাধা এবং সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় কমেছে পাশের হার, ধারণা শিক্ষাবিদদের। যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে 4 শিশু আহত। সৌদি আরবে মসজিদে বোমা হামলায় নিহত 4 বাংলাদেশির গ্রামের বাড়িতে আহাজারি। মহাসড়কে ধীরগতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ। আশঙ্কার বিশেষজ্ঞদের, নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। শত বছর ধরে বাস করেও ভূমির মালিকানা পাননি সমতলের আদিবাসীরা। ভূমির অধিকারে নেই সাংবিধানিক বৈধতা। এবং নানা কারণে দেশে হচ্ছে না কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ। নেতিবাচক প্রভাব পড়ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে। নতুন নীতিমালা প্রণয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার গড় পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ৪২,৮৯৪ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা কমেছে। তবে ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। এদিকে ফল প্রকাশের পর সারা দেশের বিভিন্ন কলেজে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ফল প্রকাশের পরপরই এমনই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। স্বপ্ন পূরণের দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজনের যেন কোনো কমতে ছিল না তাদের। এবার কারিগরি ও মাদ্রাসা সহ 10টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 10,61,614 জন। এর মধ্যে পাশ করেছে 7,38,872 জন। সারা দেশে মোট জিপিএ 5 পেয়েছেন 42,894 জন। এবার গড় পাশের হার 69.60। এর মধ্যে মেয়েদের পাশের হার 70.23 ও ছেলেদের পাশের হার 69.06। এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাশ করেছেন 68.16%। জিপিএ 5 পেয়েছেন 18,993 জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশ করেছেন 77.54% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 5,250 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার 63.49। জিপিএ 5 পেয়েছেন 2,129 জন। সিলেট শিক্ষা বোর্ডে পাশ করেছেন 74.57%। জিপিএ 5 পেয়েছেন 1,356 জন। বরিশাল বোর্ডে পাশ করেছেন 70.06%। জিপিএ 5 পেয়েছেন 1,319 জন। যশোর বোর্ডে পাশের হার 46.45। জিপিএ 5 পেয়েছেন 1,927 জন। কুমিল্লা বোর্ডে পাশের হার 59.80। জিপিএ 5 পেয়েছেন 1,452 জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 70.43। জিপিএ 5 পেয়েছেন 2,395 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 90.19। জিপিএ 5 পেয়েছেন 1,435 জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 85.58। জিপিএ 5 পেয়েছেন 6,430 জন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন ও হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার এইচএসসি পরীক্ষার পাশের হার কমেছে। বছরের শুরুতে দেশে রাজনৈতিক সহিংসতা না হলে ফল ভালো হতো। তারপরও প্রতিকূল সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া এবং সময়মতো ফলাফল ঘোষণায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে সারা দেশের সরকারি কলেজগুলো নিজ নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে, আর বেসরকারি কলেজগুলো থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।
প্রথমবারের মতো এবার এইচএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 59 দিনের মাথায় দেয়া হলো এবারের এইচএসসির ফলাফল। গতবারের চেয়ে এবারে পাশের হার এবং জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমেছে। আর এজন্য বিএনপি জামাতের টানা হরতাল অবরোধ কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আজকে এটা দুর্ভাগ্য যে এই বিএনপি জামাত জোট যদি এই ধরনের আত্মঘাতীমূলক কর্মকাণ্ড না চালাতো, জ্বালাও পোড়াও না করতো, তাহলে হয়তো আমাদের পাশের হার আরো ভালো হতে পারতো। কিন্তু তারপরেও এই প্রতিকূল অবস্থা, তার মাঝে আমাদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে কষ্ট করে এবং তারা যে পাশ করেছে, এটাই অনেক বড় কথা। আজকে যে প্রতিকূল অবস্থাটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে, সেটা অনেকটা এই যুদ্ধাপরাধীদের বিচার যারা ঠেকাতে চায় তাদের একটা চক্রান্ত কাজ করছে। তারাই এই দেশের মানুষের শিক্ষার পথ বন্ধ করতে চায়, উন্নয়নের পথ বন্ধ করতে চায়। শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই তাদের তালিকা করা হচ্ছে, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি করা হবে অথবা নতুন সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আমাদের সরকারি কলেজগুলি যেগুলি আছে সেগুলিকে বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকার আশেপাশ যে ঢাকা শহরের ভিতরে যে কলেজগুলি আমাদের আছে সেগুলিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে দেওয়া, এটা আমাদের করতে হবে, যাতে ছেলেমেয়েরা ওই কলেজে পড়বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার একটা সার্টিফিকেট পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি নজরদারিতেও রাখতে পারবে, তাতে শিক্ষার মানটা উন্নত হবে। ফলাফল হস্তান্তরের পর পিরোজপুর এবং পাবনার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতিতে বাধা ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে না ওঠা এইচএসসিতে এবার পাশের হার কমেছে বলে ধারণা করছেন শিক্ষাবিদরা। তবে হতাশ না হয়ে পাশের হার থেকে শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরীক্ষার্থীরা যদি মানসিকভাবে একটা প্রশান্তির মধ্যে তাদের প্রস্তুতি না নিতে পারে, যদি ওই উদ্বেগটা কাজ করে যে আমি আসলে পরীক্ষা দিতে পারবো কিনা, আর ঘন ঘন পরীক্ষার তারিখ পরিবর্তন করা, এটিও কিন্তু একটা প্রভাব বিস্তার করে। সৃজনশীল পাঠদানের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটির সঙ্গে না শিক্ষকরা না শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে সমন্বিত হতে পারছেন। শিক্ষকরা প্রশিক্ষিত হননি সে বিষয় নিয়ে। পাশের হার থেকে সত্যিকারেই বলা যাবে না যে আমাদের শিক্ষার মানোন্নয়ন ঘটছে। আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শিক্ষার মান যাতে বিশ্বমানের করতে পারি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমরা শিক্ষার মান বজায় রাখব। দর্শক, আপনারা জানেন যে এইচএসসির ফল প্রকাশ করা হয়েছে। তো এই মুহূর্তে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল, বেরি রোডে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরের অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব তারিকুজ্জামান শিমুলের কাছে। শিমুল, জাফরের আগের বছরগুলোতে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় আমরা দেখে থাকি যে দুপুর 1টা থেকে সোয়া 1টা কিংবা সর্বোচ্চ 1:30টার মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়। তো যেহেতু এবার আগে থেকেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এবার দুপুর 2টা নাগাদ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। যদিও 2টা বেজে গেছে, তারপর আসলে এখন পর্যন্ত এই রাজুক উত্তরা মডেল কলেজে এখন পর্যন্ত ফলাফল এসে পৌঁছায়নি এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিন্তু অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। বিশেষ করে দুপুর 12:30 পর থেকে তারা এখানে আসতে শুরু করেছেন, কারণ তারা আগেই জানতে পেরেছিলেন যে আসলে দুপুর 1টার আগে সচিবালয়ের শিক্ষামন্ত্রী ব্রিফিং এর পর শেষ ছাড়া আসলে এখানে রেজাল্ট দেওয়া হবে না। তো সে কারণে তারা তখন থেকে এখানে অপেক্ষা করছেন। তো আমরা দেখছি যে এখানে এই প্রতিষ্ঠানে আসলে বরাবরের প্রতি বছরে যেমনটি করা হয় যে আসলে একটি স্টেজ সাজানো হয়, যে শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সেই স্টেজে সামনে ডেকে প্রধান শিক্ষক, যেখানে প্রিন্সিপাল যিনি আছেন, তিনি আসলে ফলাফল ঘোষণা করেন এবং তারপর আসলে আনন্দ উল্লাস শুরু হয়। তো সেটি আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে প্রচন্ড রোদের কারণে সেই মাঠের মাঝখানে সেই স্টেজটি এখন খালি পড়ে আছে এবং বাদবাকি যারা শিক্ষার্থী আছেন তারা সবাই আসলে আশপাশে স্কুলের কলেজের আশপাশে যে গাছগুলো আছে এবং যে কিছু ছাউনি আছে সেখানে আসলে তারা অপেক্ষা করছে।
করছেন অধীর আগ্রহে। তো বেশ কয়েকবার আমরা শুনেছিলাম যে আসলে খুব তাড়াতাড়ি ফলাফল দেওয়া হবে, কিন্তু কিছুক্ষণ আগে এখানকার অধ্যক্ষের সাথে আমার কথা হয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে রেজাল্ট এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি এবং যার কারণে কিছুটা দেরি হবে। তো এই বিষয়ে আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি জাফর, যেহেতু রেজাল্ট দিতে দেরি হচ্ছে, তো শিক্ষার্থীদের অনেকেই কিন্তু ইতিমধ্যে অনলাইনে তারা চেষ্টা করছেন যে শিক্ষার ফলাফলটি পাওয়া যায় কিনা, এবং অনেকে ইতিমধ্যে SMS ও করেছেন বিভিন্ন জায়গায়। তো SMS কারী কয়েকজন শিক্ষার্থী তাদের ফলাফল ইতিমধ্যে পেয়েছেন, যদিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছুটি দেওয়া হয়নি। তো এমন একজন শিক্ষার্থী আমার পাশে ইতিমধ্যে আছেন, তো আমরা তার সাথে এখন কথা বলবো। তো আপনি যখন এখানে পাচ্ছেন না, তো আপনি মানে কিভাবে আপনার ফলাফলটা পেলেন? অ্যাকচুয়ালি আমি যখন আমার রেজাল্টের জন্য আমি খুবই আগ্রহ হয়ে অপেক্ষা করতেছিলাম, কিন্তু আমি বারবার SMS করতেছিলাম যে কখন আমার SMS আসে। তারপর এক পর্যায়ে আমি SMS করার সাথে সাথে দেখলাম যে আমার SMS আসছে এবং GB5 আসছে। সো আমি এখন খুব উল্লসিত, কিন্তু আমার এখন গোল্ডেন নিয়ে খুবই এক্সাইটেড যে গোল্ডেন আসে কিনা। তো ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনি জানছেন যে সে আসলে ইতিমধ্যে জেনে গেছে যে সে এখন GPA 5 পেয়েছে। তো যারা গোল্ডেন GPA 5 পাবে তারা আসলে বিকাল 5টার পরে পুরো সংবাদটি জানতে পারবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। তো আমরা এখন চলে যাচ্ছি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে আমাদের সহকর্মী মৌসুম ইসলামের কাছে। থ্যাংক ইউ। হয়নি, তবে শিক্ষার্থীরা কিন্তু SMS এর মাধ্যমে তাদের ফলাফল কিন্তু দেখে নিচ্ছেন। যারা ভালো ফলাফল করেছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর যারা এখনো SMS এর মাধ্যমে তাদের ফলাফল দেখতে পাননি তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখন সময় পার করছেন। তো কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে কিছু যারা ভালো ফলাফল করেছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর যারা এখনো SMS এর মাধ্যমে তাদের অভিভাবকরাও আছেন তারাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখন সময় পার করছেন। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেজাল্ট জানা যাবে। তবে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু SMS এর মাধ্যমে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলির যে SMS সিস্টেম, যে মোবাইল কোম্পানিগুলির মাধ্যমে পরীক্ষার্থীর রোল নাম্বার, বিভাগ এবং যে বোর্ড থেকে সে পরীক্ষা দিয়েছে, এই তিনটি পূরণ করলেই কিন্তু সে তার ফলাফলটি জানতে পারে। তো এভাবে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী তাদের ফলাফল জেনে গেছে। তো এই মুহূর্তে কিন্তু এখানে উৎসব মুখর পরিবেশ কাজ করছে। মেয়েরা কিন্তু উৎসব মুখর পরিবেশে তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি এসেছে এবং সেজন্য কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং এছাড়া যদি আমি তো জানাতে চাই যে এই বছর এখানে কিন্তু 1442 জন, অর্থাৎ প্রায় 1500 শিক্ষার্থী কিন্তু এই কলেজ থেকে পরীক্ষা দিয়েছে এবং তারা যেটি আশা করছেন যে অধিকাংশ শিক্ষার্থী ভালো ফলাফল করবে। এছাড়া কিন্তু আরেকটি বিষয় জানাতে চাই যে এই বছর কিন্তু মেয়েরাই সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে। ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরাই ফলাফলের দিক থেকে এগিয়ে আছে এবং মোট যে পাশের হার 69.6%, সেক্ষেত্রে মেয়েদের পাশের হার 70% কিছু বেশি এবং সেই ক্ষেত্রে ছেলেদের পাশের হার কিন্তু 69% কিছু বেশি। করার কথা দুটোর দিকে এখন অবশ্য আনুষ্ঠানিকভাবে এখান থেকে ঘোষণা দেওয়া হয়নি, তবে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা মোবাইলের মাধ্যমে যে জানার চেষ্টা করছেন। আপাতত অভিভাবক, পরীক্ষার্থী এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু সবাই এখানে মোটামুটি ভিড় করে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উচ্ছ্বাসের যে অভিব্যক্তি সেটা আপনারা লক্ষ্য করছেন, যে তারা যে মূল ঘোষণা মঞ্চ আছে সেই ঘোষণা মঞ্চের উপরে উঠেই কিন্তু এখন তারা জড়ো হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে তাদের অভিব্যক্তি ব্যান্ড বাজিয়ে পরীক্ষার্থীরা তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। বেশিরভাগ পরীক্ষার্থী অবশ্য তারা যারা জেনে গেছেন ফল, তারা যে অধ্যক্ষের রুম রয়েছে, অধ্যক্ষের কক্ষ, সেদিকে মূলত ভিড় জমিয়েছেন। এখানে বিভাগ থেকে বা তাদের যে সেকশন রয়েছে সেখান থেকে জানার জন্য তারা কিন্তু এই ফল জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, অপেক্ষা করে আছেন। অনেকে মোবাইল ফোনের মাধ্যমে তারা চেষ্টা করছেন এবং রেজাল্ট শিট দেখে দেখে তারা ফল জেনে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যারা ইতিমধ্যে জেনে গেছেন ফল, তাদের চোখে মুখে বেশ আনন্দের অভিব্যক্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, আপনারা জানেন যে 1387 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এখন অবশ্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। তো তারা আমাদেরকে বলছেন যে যত বিভিন্ন সময়ে যেহেতু ঢাকা বোর্ডে তাদের ভালো অবস্থান ছিল এবং সারা দেশের কলেজগুলোর মধ্যে ভালো অবস্থান ছিল তাদের, সেই ধারাবাহিকতা রক্ষা করে এবার হয়তো তারা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন। তো আদমজী কলেজে বিজ্ঞানে 782 জন, মানবিক 180 এবং ব্যবসা শিক্ষায় 425 জন তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায়। তাদের মধ্যে তারা আশা করছেন যে এবারও শতভাগ পাস হবে, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানাতে পারেননি। তারা পরীক্ষার্থীরা ব্যক্তিগতভাবে কিন্তু ওই ডিপার্টমেন্ট বা তাদের বিভাগ আছে সেগুলো সামনে গিয়ে সংগ্রহ করছেন। তো আমার কাছে আপাতত এই ছিল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে আপাতত এই পরীক্ষা ফল ঘোষণার সবশেষ খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে।
কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জেনেছেন যে এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো কলেজগুলোতে আসলে ফলাফল যে পৌঁছায়নি। তো রাজধানীর 3টি কলেজ থেকে আমাদের রিপোর্টার শিমুল, মৌসুমী এবং কবির জানাচ্ছিলেন সেই কলেজগুলোর অবস্থা। পুরো দেশের সব সড়কে নয়, শুধুমাত্র চিহ্নিত জাতীয় 22টি মহাসড়ক এখন থেকে 3 চাকার যানমুক্ত রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকারের নীতি নির্ধারণী মহল। এর ফলে অন্য সড়কগুলোতে 3 চাকার চলাচলে থাকছে না কোনো নিষেধাজ্ঞা। তবে 22টি মহাসড়কে নিষেধাজ্ঞার পর যোগাযোগ বিশেষজ্ঞদের আশঙ্কা, দুর্ঘটনা কমলেও ধীর গতির যান চলাচলের বিকল্প পথ তৈরি না করায় প্রকট হবে জনদুর্ভোগ। আর উদ্ভূত যাত্রী দুর্ভোগ লাঘবে প্রয়োজন হবে নতুন গণপরিবহন ব্যবস্থার। এছাড়া বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে মহাসড়কে জারি রাখতে হবে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতা অর্জনের পর থেকেই একটু একটু করে বিস্তৃত হয়েছে দেশের সড়ক নেটওয়ার্ক, কিন্তু দৈর্ঘ্য বিস্তারের সে প্রবাহে বাংলাদেশের সড়ক ব্যবস্থার কপালে এখনো জোটেনি শৃঙ্খলা তথা গুণগত মান। আর তাই মহাসড়কের নিরাপত্তায় এখনো প্রয়োজন পড়ে এমন জোর জবরদস্তির। সরকারি আদেশে 1 আগস্ট থেকে সড়ক পথে গতিরোধ করা হয় 3 চাকার যানগুলোর। সপ্তাহের ব্যবধানেই এবার সেই নিষেধাজ্ঞাকে আরো স্পষ্ট করেছে সরকার। বিধি মোতাবেক এখন থেকে ধীর গতির যানমুক্ত থাকবে জাতীয় 22টি মহাসড়ক। এর ফলে পুরো দেশের মোট 2.5 লাখ কিলোমিটার দৈর্ঘ্যের পথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনের 21,000 কিলোমিটারের মধ্যে চিহ্নিত 22টি জাতীয় মহাসড়কের মাত্র 3,500 কিলোমিটারে চলবে না 3 চাকার কোনো যান। বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়কের বিকল্প পথ তৈরি না করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে গুরুতর হয়ে উঠবে জনদুর্ভোগ, যা সামলাতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। মানুষের জন দুর্ভোগ যেটাকে বলা হয় অবর্ণনীয় পর্যায়ে যাবে, কারণ সবকিছু মিলিয়ে কিন্তু তাকে মহাসড়কে আসতেই হবে ফাংশনাল করার জন্য। এখানে অবশ্যই সরকারকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। এটা সমাধান করতে গেলে ইন্টিগ্রেটেড সলিউশনস দরকার হবে, ইন্টিগ্রেটেড ইফোর্টস লাগবে। সুদূর প্রসারে চিন্তা ভাবনা করে এখনই থেকে কাজ শুরু করে কিছুদিন আমাদেরকে কষ্ট করতে হবে, এরপরে আমরা একটা সুখের দিন বাংলাদেশের মানুষকে দিতে পারবো। এছাড়াও সড়কে কার্যকরী মনিটরিং এর পাশাপাশি যান সংকট মোকাবেলায় দরকার হবে নতুন গণপরিবহন ব্যবস্থাপনার। দ্রুত গতি সম্পন্ন গাড়ি চলবার যে জায়গাটিকে সরকার চিহ্নিত করেছে, সেই জায়গাতে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়ামকে পূর্ণ করার মতো সক্ষমতা আমাদের মালিকদের কাছে যে যানবাহন এট প্রেজেন্ট আছে সেটা দিয়ে সম্ভব। সরকার যেহেতু বলছে জীবিকা পরে জীবন আগে, এই মন্ত্রে যদি সরকার বিশ্বাস করে তাহলে আমি বলবো সার্বক্ষণিক সিনসিয়ার একটা নজরদারির ফিল্ডে থাকতে হবে এবং এটাকে উজ্জ্বল করা যাবে না। উন্নয়নশীল বাংলাদেশে ভবিষ্যতে উন্নতির গতি ত্বরান্বিত করতে মানসম্মত সড়ক ব্যবস্থার সাথেই নীতিমালা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বৃষ্টি ও উজানের ঢলে ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে। বিলীন হয়ে গেছে উলিপুরের 4টি গ্রাম, দিশেহারা হাজার হাজার মানুষ। যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণে জখম হয়েছে 4 শিশু। এর মধ্যে মুন্না নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 9:30টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কলেজপাড়া এলাকার আনিস সর্দারের পুকুর পাড় সংলগ্ন একটি বাগানে পাকা তাল কুড়াতে যায় ওই এলাকার মুন্না, আশিকুল, ফাতেমা ও অনিক নামে 4 শিশু। এ সময় একটি ব্যাগ কুড়িয়ে পায় তারা। ব্যাগটি খুলে সেখানে লাল টেপে মোড়ানো কয়েকটি ককটেল পেয়ে ক্রিকেট বল ভেবে খেলা শুরু করে তারা। এক পর্যায়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় ওই 4 শিশু। তাদের উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সৌদি আরবে মসজিদে গত বৃহস্পতিবার বোমা হামলায় নিহত 4 বাংলাদেশের পরিবারে এখন শুধুই আহাজারি। নিহত আফাজ উদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে গিয়ে দেখা যায় পুরো পরিবার শোকাচ্ছন্ন। ভাগ্যের চাকা ঘোরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভুতা গ্রামের আফাজ উদ্দিন জমি জমা বিক্রি করে 8 বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে আসির প্রদেশের আবাহ শহরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ নিয়ে সবেমাত্র কিছুটা গুছিয়ে নিয়েছিলেন। 9 মাস আগে ছুটিতে দেশে এসে পাশের গ্রামের নুরুল ইসলামের মেয়ে নুরজাহান আখিকে বিয়ে করে আবারও সৌদি আরব ফিরে যান তিনি। কিন্তু ভাগ্যের নির্মমতার কাছে হার মেনে সৌদি আরবের আবাহ এলাকায় একটি মসজিদে নামাজ আদায়ের সময় আইএস জঙ্গিদের বোমা হামলায় নিহত হন তিনি। ব্লগার নিলয় হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর 3 সদস্য। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। গত শুক্রবার দুপুরে গোরানের ভাড়া বাসায় খুন হন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয়। শনিবারের হত্যাকাণ্ডের তদন্তে এফবিআই সহায়তা করতে চায় বলে গণমাধ্যমকে জানায় ডিএমপির গণমাধ্যম শাখা। এর আগে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা মার্কিন নাগরিক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের তদন্তে এফবিআইকে মাঠে দেখা যায়। তবে এবারের বৈঠকের বিস্তারিত এখনো জানা যায়নি। বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা অরক্ষিত 429 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা চৌকি নির্মাণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে সকালে রাজধানীর পিলখানায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। আমরা ওদেরকে রিকোয়েস্ট করে রয়েছিলাম যে তোমাদের ভিতরের রাস্তা আমরা ব্যবহার করতে পারবো কিনা, সীমান্ত রাস্তা, কারণ তাদের রাস্তা আছে, আমাদের রাস্তা নাই। তারা বলেছে আপনারা আসেন, রেখে দল পাঠান, এসে আমাদের রাস্তা দেখে যাক, আমাদের দরকারে মার্কেট দেখে যাক। আপনারা হয়তো যে এই যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এগুলা হয়তো যদি মনে করেন যে না বাংলাদেশ থেকে নাই না ভারতের থেকে নিয়ে ওই বিবিগুলো এস্টাবলিশ করবেন, এতে খরচ কম পড়ে, যদি আপনারা আমরা সেইটাও ব্যবস্থা করে দিব। আপনারা যদি মনে করেন যে ওদের এখান থেকে হলো রেশন পাঠাইতে ওইটা হলো বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, আমাদের এখানে সস্তা হবে, আমরা দরকার সেটাও আপনাদেরকে হলো ব্যবস্থা করে দেবো সবকিছু। তো যত ধরনের সহযোগিতা দেওয়ার তারা হলো সেটার আশ্বাস দিয়েছে। আবারও এইচএসসির ফল প্রকাশের খবর। এইচএসসির ফলাফলের খবর জানতে দর্শক এই মুহূর্তে সিলেট সরকারি মহিলা কলেজে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ রঞ্জন। আমি সিলেট সরকারি মহিলা কলেজে দাঁড়িয়ে আছি। এই কলেজে এখন থেকে আধা ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে পরীক্ষা দিয়েছে 720 জন পরীক্ষার্থী, তার মধ্যে জিপিএ 5 পেয়েছে 178 জন শিক্ষার্থী। এই কলেজের শতকরা পাশের হার 99.43। এইখানে একটি জিনিস বলে রাখতে চাই যে এইবার গত 6 বছরের মধ্যে অর্থাৎ 2010 সাল থেকে এই পর্যন্ত 6 বছরের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে সবচাইতে খারাপ ফলাফল হয়েছে এবং খারাপ ফলাফলের পরেও সিলেট শিক্ষা বোর্ডে এবার 74.57 ভাগ শিক্ষার্থী পাস করেছে। আপনারা জানেন, যার মধ্যে ইতিমধ্যে জিপিএ 5 এর ফলাফল আমরা দিয়েছি। তারপরে আমি বলছি 1356 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 231টি কলেজের মধ্যে 57,702 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং এইবার জিপিএ 5 প্রাপ্তির দিক দিয়ে এবং ফলাফলের পাশের হারের দিক দিয়ে সব দিক দিয়ে এবার পিছিয়ে আছে গত কয়েক বছরের মধ্যে। আপনারা জানেন যে 2013 এবং 2012 সালে এই শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিল। তার মধ্যে এই বিপর্যয়ের কারণ হিসেবে এই শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট এবং শিক্ষকরা এবং শিক্ষার্থীরা বলছেন যে এবার আইসিটি একটি সাবজেক্ট নতুন হয়েছে এবং এই নতুন সাবজেক্টের কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষক পাননি, পর্যাপ্ত পরিমাণ উপকরণ পাননি। এ কারণে এইবার ফলাফল বিপর্যয় হয়েছে এবং তারা শিক্ষা বোর্ড থেকে আশা করছেন যে এই সাবজেক্টটি নতুন হয়ে এসেছে এবং আগামীতে এই সাবজেক্ট পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হলে এবং পর্যাপ্ত পরিমাণের উপকরণ যোগান দেওয়া হলে আগামীতে এই শিক্ষা বোর্ডের ফলাফল ভালো হবে। রঞ্জন, সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল এবং সিলেট সরকারি মহিলা কলেজের ফলাফলের এই ছিল সর্বশেষ। দর্শক, এইচএসসি পরীক্ষার ফলাফল খবর জানাতে চট্টগ্রাম কলেজ আছেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কিন্তু এবার গতবারের তুলনায় পাশের হার কম। গতবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 70.06%, এবার পাশের হার হচ্ছে 63.49%, যা গতবারের তুলনায় কিন্তু অনেক কম। তারপরেও আমরা বলতে পারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কলেজের এই সামনে। সকাল থেকে আমরা দেখছি এই চট্টগ্রাম কলেজ কিন্তু প্রতি বছরেই কিন্তু আমরা দেখি ফলাফল ভালো পড়ে। গতবার কিন্তু মেধা তালিকায় দ্বিতীয় স্থান ছিল এই চট্টগ্রাম কলেজ, আর এবারও কিন্তু চট্টগ্রাম কলেজ থেকে সর্বাধিক জিপিএর 5 পাওয়ার গৌরব অর্জন করেছে। প্রায় 494 জন শিক্ষার্থী এখান থেকে জিপিএ 5 পেয়েছে। এছাড়া মহসিন কলেজ থেকেও কিন্তু দ্বিতীয়ভাবে 426 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। আর আমি যদি আরেকটি জিনিস জানিয়ে রাখি, এবার চট্টগ্রামে কিন্তু 4টি স্কুলেই কিন্তু শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করেছে। এই শতভাগ পাশের মধ্যে রয়েছে বন্দর স্কুল, বন্দর বয়েজ স্কুল, বন্দর গার্লস স্কুল, ফোদ্দারহাট ক্যাডেট কলেজ, এছাড়া রয়েছে বিনাজুরি সরকারি স্কুল। এই 4টি স্কুল থেকে কিন্তু শতাধিক পাশে রেকর্ড করেছে। এবার চট্টগ্রাম থেকে কিন্তু 80,669 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 2,129 জন। গতবার কিন্তু জিপিএ
প্রার্থীর সংখ্যা ছিল 2646 জন, কিন্তু এবার 500 জন জিপিএ কম পেয়েছে। আমরা চট্টগ্রাম কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম বোর্ডে কিন্তু শিক্ষার্থীরা, এই চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু তারা ভালো ফলাফল করেছে, প্রায় 97% মতো ছেলে মেয়ে কিন্তু এখানে পাশ করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রাম কলেজের কিন্তু এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো এখানে যে চট্টগ্রাম কলেজের যে ফলাফল, সেখানে শিক্ষার্থীরা বলছে তারা যে ভালো টিচাররা তাদেরকে ভালো পড়ানোর কারণে, এছাড়া তাদের বাবা মার সফলতার কারণে তারা এই ভালো ফলাফল অর্জন করতে পেরেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম কলেজ থেকে পরীক্ষার ফলাফলের সর্বশেষ খবর। দর্শক, সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এবং চট্টগ্রাম কলেজ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ফল প্রকাশের খবর। জিডিপি প্রবৃদ্ধি 6% গণ্ডি ছাড়িয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় বিনিয়োগ দেশে হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। গেল কয়েক মাসে রাজনীতির মাঠ স্থিতিশীল থাকলেও তা বৃহৎ বিনিয়োগকে আকর্ষণ করতে পারছে না বলেও মনে করছেন তারা। আর অভ্যন্তরীণ বিনিয়োগের গতি মন্থর হওয়ায় কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না বলে মত তাদের। এ অবস্থায় অদূর ভবিষ্যতে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। অগ্রসরমান অর্থনীতির কারণে বাংলাদেশের মতো দেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে, এমনটাই স্বাভাবিক ধারণা হলেও অবকাঠামোগত দুর্বলতা, আবার কখনো কখনো রাজনৈতিক অস্থিতিশীলতা বিনিয়োগে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা মতে এশিয়ার অনেক দেশ থেকেই বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলেও বিনিয়োগ বাড়ছে দক্ষিণ এশিয়ায়। তবে এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। গেল বছরে বিদেশি বিনিয়োগ কমেছে 4.5%, যা জিডিপির উচ্চ প্রবৃদ্ধির জন্য ইতিবাচক নয় বলে মত অর্থনীতিবিদদের। প্রবৃদ্ধিকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই। আমাদের বড় ধরনের ডিপেন্ডেন্স হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টরের উপরে। তো অন্য সেক্টরগুলো যদি গ্রো করতে হয়, তাদেরকে যদি রেডিমেড গার্মেন্টসের মতো নেক্সট জেনারেশন এক্সপোর্ট সেক্টর যদি আনতে হয়, তাহলে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে আমাকে উৎসাহিত করতে হবে। 2014 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 152 কোটি মার্কিন ডলার, যা এর আগের বছরে ছিল 160 কোটি ডলার। তবে এ বিনিয়োগের বড় অংশই গেছে সেবা খাতে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন শিল্প প্রতিষ্ঠায় বড় বড় বিনিয়োগ না হলে ভবিষ্যতে কর্মসংস্থানের সংকট তৈরি হতে পারে। আভ্যন্তরীণ বিনিয়োগকারীদের জন্য হয়তো এটা খুব একটা সুসময়, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু অনেকগুলো প্রবলেমে ভোগে, এবং সেই প্রবলেমগুলোর মধ্যে যেমন আছে তাদের জমি পেতে অসুবিধা হয়। আমাদের ওভার টাইম বিদেশি বিনিয়োগের যে তথ্য উপাত্ত, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে আসছে যে এই সমস্যা আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারিনি। 8% উপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে প্রয়োজন বিনিয়োগের চাকাকে গতিশীল করা, আর বিনিয়োগের বড় উৎস হতে পারে বিদেশি উদ্যোক্তারা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশে পরবাসী, এ কথাটি যেন পুরোপুরি খাটে দেশের সমতলের আদিবাসীদের বেলায়। শত শত বছর ধরে বাস করেও নিজেদের জমির মালিক হতে পারেননি তারা, কারণ আলাদা ভূমি কমিশন না থাকায় প্রথাগত যৌথ মালিকানায় বিশ্বাসী সমতলের আদিবাসীদের ভূমির অধিকারে সাংবিধানিক বৈধতা নেই। আর তাই বিভিন্ন সময় নানা অজুহাতে ক্রমাগত নিজেদের ভূমি হারাচ্ছেন তারা। বিশ্ব আদিবাসী দিবসে সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে রামিম হাসানের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। দেশের সংবিধান বলছে এরা বাংলাদেশের নাগরিক, জন্ম বেড়ে ওঠা এদেশের আলো বাতাসেই। শত শত বছর ধরে এদের পূর্বপুরুষেরা বাস করে এসেছে এই মাটিতেই, কিন্তু দেশের বিদ্যমান আইনই এই ভূমির মালিকানা দেয়নি তাদেরকে। প্রকৃতির সাথে মিলেমিশে বাস করা এসব সরল আদিবাসীরা পূর্বপুরুষদের মতো এখনো বিশ্বাস করে তাদের বাস করা জমির অধিকারের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। এই জমি যদি এখন বিক্রি করতে যান, বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারি। কিভাবে? ওই আপনার 25 টাকা 30 টাকা দামের ওই স্ট্যাম্প কিনে ওই স্ট্যাম্পে সই দিয়ে মনে করে ওগুলা বেচা কেনা হয়। জমি আর ওইভাবে বেচা কেনা হয়। হ্যাঁ। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ, টাঙ্গাইল সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের অধিকাংশ জমি ছিল কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানা নির্ভর। 1950 সালে জমিদারির প্রথা উচ্ছেদের পর সেগুলো খাস হয়ে যায়। এমন অনেক এলাকাতেই আদিবাসীরা থাকছেন, চাষ করছেন, যেখানে তাদের প্রথাগত মালিকানার স্বীকৃতি নেই খোদ রাষ্ট্রের কাছেই। আর তাই বিভিন্ন সময়ে বন রক্ষা, ভূমি উন্নয়ন, সামাজিক বনায়ন সহ নানা প্রকল্পের নামে ক্রমাগত ভূমি হারাচ্ছেন সমতলের আদিবাসীরা। ডিভার মেনে থন্দক খোলেও থুচুপ খোলেও
যে থাকতে দে না, খাইতে দে না, ফার দিকে যাইতে দে না, এই যে রং করে। এই কারণে আপনার অন্যান্য যারা আছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে নাকি? ছয় লাগেছে, কতজন ছয় লাগেছে, যার থাকবার ইচ্ছা লাগে না, তন্দ্রবে চুপচুবে। পর্যবেক্ষকরা বলছেন আদিবাসীদের ভূমি সমস্যার প্রাণকেন্দ্র বাংলাদেশের সংবিধানেরই একটি ধারা, যেখানে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও কোঅপারেটিভ মালিকানাকে স্বীকৃতি দেওয়া হলেও কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানার বিষয়ে কিছুই বলা হয়নি। তাদের বেশিরভাগেরই জমির কাগজ নাই, কিন্তু কাগজবিহীন মালিকানা তো আন্তর্জাতিক আইনে স্বীকৃত। তাদের সমাজটা হচ্ছে ভূমির মালিক, সেখানে ব্যক্তি মালিকানা ছিল না, এখনো খুব সামান্য। তো সেটা তো আমাদের রাষ্ট্র স্বীকার করে না, আমাদের সংবিধানে সে বিষয়টা নাই। পার্বত্য জেলাগুলোতে শান্তি চুক্তির আওতায় আলাদা ভূমি কমিশনের মাধ্যমে আদিবাসীদের ভূমির অধিকার সংরক্ষণের বিধান থাকলেও সমতলে নেই সেরকম কোনো নিয়ম। এসব এলাকায় জমির মালিকানা এখনো পর্যন্ত মুখে মুখে অথবা সাদা কাগজ নির্ভর। আর তাই নানা প্রতিকূলতার মাঝেও আদিবাসী সম্প্রদায়ের যারা এলাকায় টিকে রয়েছেন তাদের জমির মালিকানার ক্ষেত্রেও নেই আইনগত কোনো বৈধতা। রামিম হাসান, সময় সংবাদ, টাঙ্গাইল। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে পানি বাড়তে থাকায় বিভিন্ন এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রে ভাঙনের তীব্র হওয়ায় বিলীন হয়ে গেছে উলিপুরের ঘেচুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপজেলার 4টি গ্রাম আস্তে আস্তে নদীগর্ভে চলে যাচ্ছে। এতে দিশেহারা গ্রামগুলোর শত শত মানুষ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে 2.5 কিলোমিটার ভাটির দিকে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহতভাবে ব্রহ্মপুত্রের ভাঙন চলছে। এতে সুন্দরীর ভিটা, হাতিয়া গ্রাম, কামারটারি ও নয়াডারা এই 4টি গ্রামের ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে এই গ্রামগুলোর শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এতে গৃহহীন পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। নদীর ভাঙতি খুব চলছে, জমা জমি সব নদীর মধ্যে চলে গেছে। এখন কোথায় যাব? জায়গা জমি সব নামি গেল। কোথায় যাবো? ফোলাফান নিয়ে, হ্যাঁ, রাস্তার ধারে কোন রকম কি ঘর রাখছি, রাখিয়ে ফোলাফান কিভাবে বাঁচবে? আমার কষ্ট ওই কষ্ট স্বীকার করিয়ে আমার থাকা নাই। দুঃখের আর সীমা নাই আমার রে বাবা, আমরা এমন একটা অবস্থায় আছি। এদিকে ভাঙনে বিলীন হয়েছে ঘেচুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ঘর অন্যত্র সরিয়ে আনা হয়েছে, নতুন ঘর নির্মাণের কাজ চলছে। এছাড়া শিক্ষার্থীদের বরাদ্দের বিস্কুট দিয়েই বিদায় দেওয়া হচ্ছে। 5-6 দিন হলো স্কুল ঘর ভাঙছে নদীতে, এই জন্য স্কুল ঘরটি তুলতেছে, তারপরে 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। এই অবস্থায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালেন, বারবার অনুরোধের পরও এলাকার ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি। হাতিয়া ইউনিয়নের 4টি গ্রামে নদী ভাঙনের ফলে শতাধিক পরিবার তারা বাড়ি ভিটা হারা হয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে বারবার অনুরোধ করার পরেও এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধের কাজ তারা শুরু করেনি। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করা হবে। নদীর ভাঙনের ফলে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারি বা পর্যবেক্ষণ করতেছি এবং উদ্যোগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যদি কোনো বরাদ্দ পাই আমরা জানাইছি, তাহলে আমরা অস্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর কান্ট্রি প্রজেক্টের আওতায় নয়াডারা থেকে হাতিয়া গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়েছিল। গত এক সপ্তাহে ভাঙনে এই সড়কটির প্রায় 500 মিটার ধসে গেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। তাইওয়ানের শক্তিশালী ঘূর্ণিঝড় সুডেলরের আঘাতে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঝড়ে 4 জন নিখোঁজ এবং 64 জন আহত হয়েছেন। এরই মধ্যে টাইফুন সুডেলর তাইওয়ান পার হয়ে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। হতাহতের ঘটনা এড়াতে সেখানকার ফুজিয়ান প্রদেশ থেকে 1.5 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী টাইফুনের আঘাতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে সেখানে, পাশাপাশি বইছে প্রবল ঝড়ো বাতাস। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় 1 লাখ বসতবাড়ির। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন বলে দেশটির সরকার জানিয়েছে। আবহাওয়া বিভাগ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, আজই টাইফুনটি দুর্বল হয়ে সরে যেতে পারে। নিউজিল্যান্ড জিম্বাবুয়ে টি-20 প্রসঙ্গ। সিরিজের একমাত্র টি-20তে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
হারারি স্পোর্টিং ক্লাবে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 5টায়। এর আগে 2-1-এ 3 ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী কিউইরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে ভিন্ন কিছু ইঙ্গিত দিলেও 2-1 সিরিজ হারে জিম্বাবুয়ে। তবে সে ম্যাচ থেকেই কিউইদের বিপক্ষে প্রথম টি-20 জয়ের অনুপ্রেরণা নিতে পারে স্বাগতিকরা, কারণ এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে 5টি টি-20তে কখনোই জয় পায়নি জিম্বাবুয়ে। আর জয়ের ধারায় না থাকলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যান ও বোলাররা রয়েছেন ছন্দে। অন্যদিকে ইনজুরির কারণে রস টেলর না থাকলেও কিউইরা রয়েছে দুর্দান্ত ছন্দে। ব্যাট হাতে রানের ধারায় ফিরেছেন গাব্রিয়েল উইলিয়ামসনরা, নিয়মিত উইকেট পাচ্ছেন বোলাররা। তাই কিউইদের লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখে সিরিজ শেষ করা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। মৌসুমের প্রথম ম্যাচে অঘটনের শিকার বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজরা 2-2 গোলে ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণ দুর্গে দাপট দেখাতে থাকে স্বাগতিক ব্লুজরা। ফলাফলও আসে দ্রুত। 23 মিনিটে অস্কারের দুর্দান্ত গোলে লিড পায় স্বাগতিকরা, কিন্তু 6 মিনিট পরেই আন্দ্রে আয়ুর গোলে সমতা ফেরে সফরকারীরা। দ্রুত সমতায় ফিরলেও 30 মিনিটে সফরকারী ডিফেন্ডার ফার্নান্দেজের আত্মঘাতী গোলে 2-1-এ লিড নিয়ে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল, কিন্তু 52 মিনিটে ব্লুজ গোলরক্ষক কোর্টোসের ফাউলে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। পেনাল্টি পায় সফরকারীরা। বাফেতিম গোমেজ ঠিকই বদলি গোলরক্ষক বোগোভিচকে বোকা বানিয়ে গোল করে সমতায় ফেরান সফরকারীদের। খেলার বাকি সময়টা চেষ্টা করেও গোলের দেখা পেতে ব্যর্থ হয় স্বাগতিক স্ট্রাইকাররা। ফলে 2-2 গোলের সমতায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা। দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ। পাশের হার 69.60। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 42,894 জন। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। রাজনৈতিক অস্থিরতায় প্রস্তুতিতে বাধা এবং সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় কমেছে পাশের হার, ধারণা শিক্ষাবিদদের। যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে 4 শিশু আহত। সৌদি আরবে মসজিদে বোমা হামলায় নিহত 4 বাংলাদেশি, গ্রামের বাড়িতে আহাজারি। এবং মহাসড়কে ধীর গতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।